প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের সাধারণ জাবেদার ৬ নাম্বার ক্লাস। বিগত আমরা শুরুতে আলোচনা করছিলাম জাবেদার নিয়মাবলী, উত্তোলন সংক্রান্ত, মূলধন সংক্রান্ত, ক্রয় সংক্রান্ত জাবেদা। আজকে আমরা সাধারণ জাবেদার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকস তা হলো বিক্রয় সংক্রান্ত জাবেদা। এই বিক্রয় সংক্রান্ত জাবেদা থেকে তোমাদের একটা থাকবেই, যেইভাবে হোক বিক্রয় সংক্রান্ত জাবেদার কি একটা থাকবে। তো আমাদের এই বিক্রয় সংক্রান্ত জাবেদা করার আগে আমাদের জানতে হবে যে বিক্রয় কি, বিক্রয় কাকে বলে। কোনো পণ্য বা সেবা অর্থের বিনিময়ে ক্রেতার নিকট হস্তান্তর করাকে বলা হয় বিক্রয়। কথা বোঝা গেছে? আর যদি আরেকটু আমরা বৃহৎ অর্থে বলি, বিক্রয়ের উদ্দেশ্যে কোনো কিছু ক্রয় করাকে বলে কি পণ্য। বিক্রয়ের উদ্দেশ্যে কোনো কিছু ক্রয় করাকে বলে পণ্য। আর এই পণ্য যখন ক্রেতার নিকট অর্থের বিনিময়ে হস্তান্তর করে, তবে অর্থের বিনিময়ে মুনাফা অর্জনের উদ্দেশ্যে হস্তান্তর করে, তখন তাকে বলা হয় কি বিক্রয়। বিক্রয় বিভিন্নভাবে সংগঠিত হইতে পারে। নগদে হইতে পারে, বাকিতে হইতে পারে, চেকে হইতে পারে, নোটের মাধ্যমে হইতে পারে। তা আমরা এই সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে আজকে আমরা জাবেদা আলোচনা করব। তো দেখো, শুরুতে আমাদের বোর্ডে বিক্রয় সংক্রান্ত 4টা জাবেদা লেখা আছে। এই ধারাবাহিকতায় আমরা আরো অনেকগুলো জাবেদা আলোচনা করব, যাতে বইয়ের মধ্যে যত ধরনের বিক্রয় সংক্রান্ত জাবেদা আছে সকল জাবেদা তোমরা খুব সহজে আনসার করতে পারো। তো আমাদের এই বিক্রয় সংক্রান্ত জাবেদা করতে হলে আমাদের পরীক্ষার মধ্যে অবশ্যই জাবেদার ঘর করতে হবে। তা আজকে আমরা দেখাই দিই জাবেদার ঘর কিভাবে করে। শুরুতে তোমরা এখানে লিখবা প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের নাম, তারপরে লিখবা জাবেদা দাখিলা। এক টান দিবা, এইভাবে আর একটা টান দিবা। তাহলে তোমরা করার সময় প্রথমে টাকার গড় 2টা করবা, তারপরে এই চিকন একটা ঘর করবা, তারপরে এটা, এরপরে এটা। এগুলোর নাম কি? এটার নাম হচ্ছে তারিখ, এটার নাম হচ্ছে হিসাবের শিরোনাম ও ব্যাখ্যা। হিসাবের শিরোনাম ও ব্যাখ্যা। তো এখানে হিসাবের শিরোনাম ও ব্যাখ্যা না লেখা তোমরা বিবরণও লিখতে পারো। তারপরে আমরা এখানে লিখব খতিয়ান পৃষ্ঠা, কারণ জাবেদার এন্ট্রিগুলো খতিয়ানে স্থানান্তরিত হবে পরে, এই কারণে আমরা লিখতে হবে খতিয়ান পৃষ্ঠা। এখানে একটা টান দিয়া টাকা লিখে দিবা, টাকা, ডেবিট, ক্রেডিট, অথবা লিখতে পারো ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এই জাবেদার ঘর করে তোমাদের পরীক্ষার হলে আনসার করতে হইব। তা আমরা শুধু একটু দেখাই দিলাম, আর বাকিগুলো আমরা জাবেদার ঘর করে করবো না, ঘর ছাড়াই আমরা করব। কিন্তু কিভাবে ঘরের মধ্যে লিপিবদ্ধ করা লাগে এটা আজকে দেখাই দেব। তো দেখো, আমাদের 1 নম্বরে কি লেখা আছে জাবেদার? পণ্য বিক্রি করা হলো। তা আমরা তো শুরুতে জানছি যে বিক্রয় কাকে বলে। কোনো পণ্য বা সেবা অর্থের বিনিময়ে, এই অর্থটা যে এখন পাইতে হবে এমন না, ভবিষ্যতে পাইতে পারে। তাহলে বিনিময় থাকবো কি অর্থ, অর্থের বিনিময়ে ক্রেতার নিকট হস্তান্তর করাকে কি বলে বিক্রয়। তো পণ্য বিক্রি করতে পারে, সেবাও কি বিক্রি করতে পারে। তো এখানে দেখো পণ্য বিক্রয় 20,000 টাকা, এটা কি কিভাবে লেখা থাকতে পারে? এই যে পণ্য বিক্রয়, নগদ বাকি কোনো কিছু বলা আছে? তাইলে নগদ। শুধু বিক্রয় লেখা থাকলে বুঝতে হবে এটা পণ্য বিক্রি করছে। কি বিক্রি করছে? পণ্য। অথবা নগদে পণ্য বিক্রয়, অপুর নিকট নগদে পণ্য বিক্রয়। এই বিক্রয়ের ফলে কারবারের কি আয় হয়েছে। তাহলে আমরা জানি আয় বৃদ্ধি পেলে কি ক্রেডিট, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। তাহলে বিক্রয় ক্রেডিট। এই বিক্রিকিরা কি পাইছে? নগদ টাকা। চিন্তা করবা, নগদ পাইলেই ডেবিট। তাহলে যেহেতু পণ্য বিক্রি করে নগদ টাকা পাইছে, তাহলে আমরা জাবেদা কি লিখতে পারি? নগদান হিসাব ডেবিট আর বিক্রি হিসাব ক্রেডিট। তো এখানে আমরা তারিখ যেহেতু যদি না দেই, তারিখ দেই, তাহলে তারিখ লিখবা। যেহেতু আমরা তারিখ দেই না, 1 নাম্বার দিয়ে লিখি আমরা
নগদান হিসাব ডেবিট, আর বিক্রয় হিসাব ক্রেডিট। কত টাকা? 20,000। যত টাকা ডেবিট ঠিক তত টাকা কি ক্রেডিট। তো এখানে লিখবা যেহেতু কারণ, একটা কারণ লিখতে হবে, ব্যাখ্যা। ব্যাখ্যাটা কি? এই লেনদেনটা কেন সংগঠিত হয়েছে? কেন সংগঠিত হয়েছে? পণ্য বিক্রি করার কারণে। তো তোমরা লিখতে পারো যেহেতু পণ্য বিক্রি করা হলো, অথবা যেহেতু নগদে পণ্য বিক্রয় করা হলো। যেমন আমাদের 4টা এন্ট্রির মধ্যে বাকি দুইটা কি ছিল? যে নগদে পণ্য বিক্রয় স্পষ্ট লেখা আছে, আছে না? তারপর লেখা আছে অপুর নিকট নগদে পণ্য বিক্রয়। দেখো ব্যক্তির নাম উল্লেখ আছে কিন্তু নগদ উল্লেখ আছে, তাহলে এটা কি নগদ। তো আমাদের এই ছিল আমাদের প্রথম জাবেদাটা। তো তোমরা এখানে লিখতে পারো যেহেতু নগদে পণ্য বিক্রি করা হলো। বুঝা গেছে? এবার দেখো আমাদের 2 নাম্বার লেখা আছে চেকে পণ্য বিক্রয়। কিসে? চেকে। চেকে পণ্য বিক্রি করলে চেকের টাকা কোথায় জমা হয়? ব্যাংকে। কারবারের ব্যাংকে জমা হইলে ব্যাংক জমা বাড়বে। তো দাগ কাটা চেকের মাধ্যমে পণ্য বিক্রয়, এই দাগ কাটা চেকের টাকাও সরাসরি ব্যাংকে জমা হয়। বুঝা গেছে? অথবা লেখা থাকতে পারে জাকিরের নিকট পণ্য বিক্রি করে চেক পাওয়া গেল 30,000 টাকা। অর্থাৎ বিক্রি করে তুমি কি পাইছো? চেক পাইছো। এন্ট্রিটা এইভাবে লেখা থাকতে পারে। অথবা লেখা থাকতে পারে চেকে পণ্য বিক্রয় 30,000 টাকা, প্রাপ্ত চেক সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা। বুঝা গেছে? তাহলে এই লাইনটা পড়ে যদি বুঝতে পারো যে চেকে পণ্য বিক্রি করছে, চেকে পণ্য বিক্রি করলে সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেওয়া লাগে। ব্যাংকে জমা না দিলে চেকের টাকা পাইবো না। ব্যাংকে জমা দিলে চেকের টাকা তোমার অ্যাকাউন্টে জমা হবে, পরবর্তীতে এখান থেকে উঠে আনা দেবো চেক দিয়ে। তো কারো কাছে চেকের মাধ্যমে টাকা পাইছো, চেকের মাধ্যমে টাকা পাইছো মানে নগদ না, এটা কোথায় জমা দিতেইব? ব্যাংকে। তার মানে ব্যাংক জমা বাড়ে। তাহলে বিক্রয় একটা আয়, তাহলে যাবতীয় বিক্রি কি ক্রেডিট, মানে পণ্য বিক্রি কি পণ্য বিক্রয় ক্রেডিট। তাহলে বিক্রয় ক্রেডিট কি পাইছে? কি পাইছে? ব্যাংক পাইছে না চেক পাইছে? চেক পাইছে। তো চেক পেলে টাকা কোথায় জমা? ব্যাংকে। তাহলে আমাদের যাবা দেবো কি ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কত টাকা? 30,000 টাকা। লিখবা যেহেতু চেকে পণ্য বিক্রি করা হলো। বুঝা গেছে? দাগ কাটা চেক হচ্ছে, এখানে লেখা আছে যে দাগ কাটা চেকের মাধ্যমে কি পণ্য বিক্রয়। তোমরা দেখো আমরা দেখাই যে দাগ কাটা চেক কি। নর্মালি এরকম চেক থাকে, চেকের একটা পাতা থাকে, এই চেকের এখানে তোমার তারিখ থাকে, এই এখানে ধরো ব্যাংকের নামটা থাকে, শাখার নাম লেখা থাকে, এখানে কোথায় কত টাকা এটা লেখা থাকে। বুঝতে পারছো নি? তারপরে অঙ্কে কত এই জায়গার মধ্যে লেখা থাকে। তারপরে যে চেকটা উঠাইব টাকা সে এখানে স্বাক্ষর দেওয়া লাগে। বুঝা গেছে নি? এবং চেকের নাম্বার তোমার অ্যাকাউন্ট নাম্বারের লেখা থাকবে। এই যে চেকটা এটারে বলে তোমার বাহক চেক। কি চেক? বাহক চেক। এই বাহক চেক হচ্ছে যে চেকটা নিয়ে যাইব তাকে ব্যাংক টাকা দিবে। চেকের বাহককে কি দিবে? টাকা দিবে। ধরো তোমার বাবা একটা চেক পাঠাইছে, তোমার এই চেকটা দিয়ে পাঠাইছে যে ব্যাংকে টাকা উঠে আনো, এই চেক নিলে ব্যাংক তোমার টাকা দিব। বুঝতে পারছো নি? এটা বলে বাহক চেক। আর দাগ কাটা চেক হচ্ছে চেকের এই কর্নারে আড়াআড়ি 2টা দাগ দিয়ে দিব। এই কর্নারও দিতে পারে অথবা এইভাবেও দেওয়া থাকতে পারে, যেভাবে আড়াআড়ি দাগ দিয়া, এটা বলে দাগ কাটা চেক। এখানে লিখে দিব হিসাব নাম্বারটা, কোন হিসাবে টাকাটা জমা হবে। অথবা লেখা থাকবো যে রহমান ট্রেডার্স। এই চেকটা কে পাইব? রহমান ট্রেডার্স। এই চেক রহমান ট্রেডার্স ছাড়া অন্য কেউ নিয়ে গেলে টাকা দিব না। ধরো তুমি চেকটা তুমি নিয়ে গেছো, তোমার চেকটা রাইখা দিব, তোমার টাকা দিব না, এই টাকাটা রহমান ট্রেডার্সকে জমা দিব। কথা বোঝা গেছে? অথবা মনে করে যে অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া থাকবে দাগের মধ্যে, ওই অ্যাকাউন্ট নাম্বার টাকাটা জমা দিয়ে দিব। বুঝতে পারছো? দাগ কাটা চেক হচ্ছে নিরাপত্তার জন্য দাগ কাটা চেক ব্যবহার করে। ধরো প্রতিমধ্যে চেকটা হারাই গেছে, টেনশনের কোনো কারণ নাই, কারণ এই চেক দিয়ে কেউ টাকা নিতে পারবো না। বুঝতে পারছো? এটা বলে অ্যাকাউন্ট পেই চেক। ওই যে অ্যাকাউন্ট লেখা ওই অ্যাকাউন্টে টাকাটা জমা হবে। বুঝতে পারছো? মনে করো এই চেকটা কোনো রাস্তার মধ্যে হারাই গেছে বা ছিনতাইকারী ধরে নিয়ে গেছে, সে এই চেকটা নিয়ে ধরো ব্যাংকে গেছে, মনে করো তোমার কাজ আগাই দিছে, তো ব্যাংক কর্তৃপক্ষ এই চেকটা নিয়ে ওই অ্যাকাউন্টে জমাটা দিব, তাহলে তো সে টাকা নিতে পারবো না, তোমার কাজটা একটু আগাই দিছে।
তখন বলবো যে এই চেক উড়াইতে হইলে যে অ্যাকাউন্টে জমা হয়েছে এবার ওই অ্যাকাউন্টের চেক দিয়ে টাকা উঠে আনতে হবে। বুঝতে পারছো দাগ চেক কি? এবার দেখো আমাদের 3 নাম্বার লেখা আছে ধারে বা বাকিতে পণ্য বিক্রয় অথবা রায়ানের নিকট পণ্য বিক্রয়। এই রায়ানের নিকট যে পণ্য বিক্রি করছে এখানে কি নগদ উল্লেখ আছে? নগদ উল্লেখ না থাকলে কি বাকিতে। তাহলে বাকিতে পণ্য বিক্রি করলে টাকা পাইছে না টাকা পাইবো? কারবার এখনো টাকা পাইছে না, টাকা কি পাবে। তো যে টাকাটা পাইবো এটা বলে প্রাপ্য হিসাব। কি হিসাব? প্রাপ্য হিসাব। তাহলে আমরা লিখতে পারি যে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় আয়, বিক্রয় হিসাব কি ক্রেডিট। অথবা আমরা যদি সনাতন পদ্ধতি চিন্তা করি বা এই প্রাপ্য হিসাবের আরেকটা নাম আছে যে রায়ানের কাছে বিক্রি করছে, রায়ান টাকা দিবে, সে টাকা কি এই কারণে তার নাম দেনাদার। তার নাম কি দেনাদার। তাহলে আমরা প্রাপ্য হিসাবও লিখতে পারি, দেনাদার হিসাবও লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি যে প্রাপ্য হিসাব ডেবিট বা দেনাদার, দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব কি ক্রেডিট। কত টাকা? 50,000। যেহেতু বাকিতে পণ্য বিক্রি করা হলো, বুঝা গেছে নি? তো এখানে যে আমরা ডেবিট ক্রেডিট লিখি না, এই ডেবিট ক্রেডিট না লেখলেও চলবে। কারণ কি এখানে ডেবিট দেওয়া আছে, দেওয়া আছে না, না লেখলো কি চলবে। এবার দেখো আমাদের 4 নম্বরে কি লেখা আছে, বিলের মাধ্যমে বা স্বীকৃতি বিলের মাধ্যমে পণ্য বিক্রয়। বিল কি আমরা গত ক্লাসে বুঝাইছি ক্রয় সংক্রান্ত টপিকসে, ওইখান থেকে তোমরা দেখে নিবা বিল নিয়ে বিস্তারিত বলা হয়েছে। বা উমরের নিকট 50,000 টাকার পণ্য বিক্রি করে 3 মাস মেয়াদি 50,000 টাকার একটি প্রাপ্য নোট পাওয়া গেল। অথবা লেখা থাকতে পারে পণ্য বিক্রি করে 10% হারে 3 মাস মেয়াদি 50,000 টাকার একটি নোট পাওয়া গেল। বিক্রি করে যদি আমরা নগদে বিক্রি করি তাহলে নগদান হিসাব ডেবিট, চেকে বিক্রি করলে ব্যাংক হিসাব ডেবিট, যদি ধারে বিক্রি করি প্রাপ্য হিসাব ডেবিট। এবার যদি নগদে বিক্রি করলাম না, চেকেও বিক্রি করলাম না, ধারেও না, কার মাধ্যমে বিক্রি করছি? নোটে। একটা স্বীকৃতি পেয়েছি যে সে ভবিষ্যতে আমার টাকা দিবে, এগুলো নোট, এটা বলে কি প্রাপ্য নোট। এই প্রাপ্য নোটটা 3 মাস মেয়াদি, 4 মাস মেয়াদি, 2 মাস মেয়াদি থাকতে পারে। এই 2 মাসের ভিতরে সে দেনাদার কাছ থেকে টাকা পাবে না। কথা বোঝা গেছে? কারণ সে ওই নির্দিষ্ট সময়ের পরে টাকা দিব এই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। এর আগে যদি চিন্তা করে যে কারবার টাকা দরকার, সেটা যে কোনো আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক থেকে অথবা যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে আমাদের বিভিন্ন, ওইখান থেকে এটা বাট্টাকরণ করে আনতে পারে, কিছু টাকা কমে এটা ভাঙ্গায় আনতে পারে, যেহেতু এটা একটা বৈধ দলিল। কথা বুঝতে পারছো? এটা ভাঙ্গায় সে বাট্টাকরণ করে কি টাকা আনতে পারে। বাট্টাকরণ তো বুঝো যে গায়ের মূল্য যে টাকাটা থাকবে এর চেয়ে কিছু কম টাকা পাইব। তাহলে এখন এই স্বীকৃতি বিলের মাধ্যমে যদি আমরা পণ্য বিক্রি করে বা প্রাপ্য বিলের মাধ্যমে, তখন জাবেদা হবে আমাদের প্রাপ্য বিল বা প্রাপ্য নোট হিসাব ডেবিট, আর বিক্রি হিসাব কি ক্রেডিট। এই 50,000 টাকা। তো তোমাদের এই খেয়াল করো, তোমাদের এই 4টা এন্ট্রি নিয়ে আর কোনো সমস্যা আসেনি? বিক্রয় সংক্রান্ত, বিক্রয় অলওয়েজ ক্রেডিট, তাহলে বিক্রয় ক্রেডিট, নগদে টাকা পেলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, চেকে পণ্য বিক্রি করলে ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, বাকিতে পণ্য বিক্রি করলে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব, নোটের মাধ্যমে পণ্য বিক্রি করলে প্রাপ্য নোট ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ক্লিয়ার? সমস্যা নাই? তাহলে আমরা পরবর্তী জাবেদা চলে যাই। তো আমাদের এর আগে আমরা কয়টা এন্ট্রি আলোচনা করছিলাম? 4টা না 5টা? 4টা শুরু আলোচনা করছি, আর এখন আর বাকি আমরা 6টা আলোচনা করব। এই মোট 10টা জাবেদা পারলে বইয়ের মধ্যে যত ধরনের তোমাদের জাবেদা আছে বিক্রয় সংক্রান্ত সব জাবেদা পারবা। এখন আর আমরা বাকির জন্য গড় করি না। দেখো 5 নাম্বারের জন্য কি লেখা,
10% বারটাই পণ্য বিক্রয়। কত ক্লাসে আমরা লিখছিলাম যে 10% বারটাই পণ্য ক্রয়। এই বার্তাটার নাম কি বার্তা? কারবারি বার্তা। অথবা এখানে লেখা থাকতে পারে 10% কারবারি বার্তাই পণ্য বিক্রয়। বুঝা গেছে? পণ্য ক্রয় বিক্রয় করার সময় যে বার্তা উল্লেখ থাকে তার নাম কি বার্তা? কারবারি বার্তা। কারবারি বার্তা কি? পণ্যের গায়ের মূল্য থেকে যে টাকা ছাড় দেয়। কথা বোঝা গেছে? ধর একটা বিস্কিটের প্যাকেট মূল্য হচ্ছে 60 টাকা, তুমি দিছো 5 টাকা কম, তাহলে কারবারি বার্তা কত? এখানে 5 টাকা, দিছো 55 টাকা। বুঝা গেছে? অথবা মনে করো একটা বইয়ের মূল্য দেওয়া আছে 100 টাকা, তুমি 10% বার্তায় বইটা কিনছো, তাহলে 100 টাকার 10% কত? 10 টাকা। তাহলে 100 টাকা থেকে 10 টাকা গেলে আর আছে কত? 90 টাকা। 90 টাকা দিয়ে ক্রয় করছো, তাহলে এখানে ছাড় পাইছো কত? 10 টাকা। তো তুমি কি 100 টাকা লাগবা না এখন 90 টাকা লাগবা বইয়ের দাম? 90 টাকা। তাহলে কারবারি বাটা হিসাবে আসে না, তালিকা মূল্য থেকে এটা বাদ দেওয়া হয়। তাহলে এখানে লেখছে 10% বার্তায় পণ্য বিক্রয় 30,000 টাকা। তাহলে 30,000 টাকার 10% বাদ দিলে থাকবো, বাদ যাবো কত? 3,000 টাকা। তাহলে আর পাইবা কত টাকা? 27,000 টাকা। এটা নগদে না বাকিতে কোনো কিছু বলা আছে? তাহলে বলা নাই। তাহলে কি এমনি বিক্রি করছে? নগদে। তো আমরা তখন লিখতে পারি নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব কি? বিক্রয় হিসাব ক্রেডিট 30,000। খেয়াল করো এ পাঁচের, মনে করে 5 নাম্বারই এটা রোমান 1, 5-এর রোমান 2 লিখি। যদি লেখা থাকে 10% বার্তায়, এখানে বাকিতে বিক্রয় কি? বাকিতে বিক্রয় লেখা থাকে। 10% বার্তায় বাকিতে বিক্রয়, অথবা 10% এখানে লেখা থাকতে পারে কি? কারবারি বার্তায় বাকিতে পণ্য বিক্রয়। তখন যাবে কি হবে? বাকিতে পণ্য বিক্রি করলে, বাকিতে পণ্য বিক্রি কার সাথে সম্পর্ক? দেনাদারের সাথে। ধারে বিক্রয় কার সাথে সম্পর্ক? দেনাদারের সাথে বা প্রাপ্য হিসাব। তাহলে আমরা লিখতে পারি দেনাদার হিসাব ডেবিট, দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব কি? ক্রেডিট। 10% বাদ দিলে থাকে কত? আর দেখো আমরা 30 লেখা ফেলছি, 30 না, এটা কত? 27,000 টাকা। বুঝতে পারছো? এবার দেখো আমাদের 6 নাম্বার, বিকাশের মাধ্যমে পণ্য বিক্রয়। বিকাশ, নগদ, ইউক্যাশ, সেলফিন ইত্যাদির মাধ্যমে যদি কোনো পণ্য বিক্রি করে, এটা নগদ টাকার সমতুল্য কি? তাহলে এটার জন্য আমরা যাবো কি লিখবো? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নগদ টাকা পাইছে, নগদান হিসাব ডেবিট, বিক্রয় একটা আয়, যাবতীয় আয় কি? ক্রেডিট। তাহলে বিক্রয় হিসাব কি? ক্রেডিট। কত? 30,000 টাকা। এবার দেখো আমাদের 7 নাম্বার লেখা আছে রায়ানের নিকট পণ্য বিক্রয় 60,000 টাকা। কত টাকা? 60,000 টাকার পণ্য বিক্রি করছে, যার 10,000 টাকা নগদে, 8,000 টাকা চেক মারফত এবং 20,000 টাকার একটি প্রাপ্য নোট পাওয়া গেল। এগুলো কম্বাইন যাবে না, সবগুলো একসাথে আছে। তাহলে পণ্য বিক্রি করছে কত? নগদে পাইছে কত? চেকে পাইছে কত? 8,000। 20,000 টাকার কি পাইছে? একটা প্রাপ্য নোট। তাহলে আর বাকি টাকাটা কি? বাকি রয়ে গেছে ধারে। তাহলে ওইটার জন্য লিখবো কি? প্রাপ্য হিসাব। তো এর জন্য কি যাবে তা লিখবা? দেখো 7 নাম্বার, খেয়াল করো। এবার আমরা 7 নাম্বার যাবে দা। তাইলে পণ্য বিক্রি করছে কত? নগদে পাইছে কত? 10,000। তো আমরা বিক্রয় ডেবিট না ক্রেডিট? তাহলে বিক্রয় ধরো আমরা ক্রেডিট আগে লিখে ফেললাম যে বিক্রয় হিসাব ক্রেডিট, কিন্তু নগদে পাইছে কত? তাই নগদান হিসাব ডেবিট 10,000। 8,000 টাকা চেক মারফত, চেকের টাকা কোথায় জমা হয়? ব্যাংকে। ব্যাংক হিসাব ডেবিট। কত টাকা? 8,000 টাকা। 20,000 টাকার প্রাপ্য নোট, তাহলে আমরা কি লিখতে পারি? প্রাপ্য নোট। প্রাপ্য নোট হিসাব ডেবিট 20,000 টাকা। তাহলে বিক্রি ছিল কত? 60,000। তো এখানে দেখো বিক্রয় 60, আমরা জানি দুতরফা দাখিলা অনুযায়ী ডেবিটের সমপরিমাণ টাকা কি? ক্রেডিট। তাহলে এখানে ক্রেডিট আছে কত টাকা? 60,000 টাকা। তাহলে ডেবিট আছে কত টাকা? 38,000। আর দরকার কত?
38,000 টাকা থাকলে আর দরকার 22,000। কত টাকা? 22,000 টাকা। তাহলে এই 22,000 টাকা, তাহলে এই 22,000 টাকা কি পাইছে তারা? তারা নগদও পাইছে না, চেকও পাইছে না, প্রাপ্য নোটও পাইছে না। ওইটা কি বাকি রয়ে গেছে ধারে। এর জন্য আমরা কি লিখবো? প্রাপ্য হিসাব ডেবিট, অথবা কি দেনাদার হিসাব ডেবিট। বুঝতে পারছো? তাহলে যত টাকা ডেবিট সমপরিমাণ টাকা কি ক্রেডিট। এই ছিল আমাদের 7। এবার দেখো আমাদের 8। 8 নম্বরে কি লেখছে? 10% কারবারি বাট্টায় সালামের নিকট পণ্য বিক্রয় কত? 50,000 টাকা। এটা কি বাট্টা? কারবারি বাট্টা। কারবারি বাট্টা হিসাবে আসবে? আসবে না। তাহলে বিক্রয় ডেবিট না ক্রেডিট? বিক্রয় ক্রেডিট। তো দেখো আমরা শুরুতে বিক্রয় আগে লিখে ফেলি। তোমরা আগে লিখবা না, বোঝার জন্য লিখতেছি আমি। বিক্রয় হিসাব ক্রেডিট, তাহলে 10% বাদ যাইব। 50,000 টাকার 10% কত? 5,000। 5,000 টাকা বাদ গেলে থাকে কত? আর 45,000 টাকা। তাহলে বিক্রয় ক্রেডিট কত? 45,000 টাকা। 20% নগদে, তাহলে আমরা লিখবো কি? নগদান হিসাব ডেবিট। নগদান হিসাব ডেবিট কত? 20%। কোন টাকার 20%? 50,000 টাকার 20% না 45,000 টাকার 20%? 45,000 টাকার। কারবারি বাট্টা হিসাবই আসবে না। তাহলে সে এখন পণ্য বিক্রি করছে কত টাকা? 45,000 টাকা। সে কি 50,000 টাকা বিক্রি করতে পারছে? তো বিক্রি করছে কত? 45,000। এই 45,000 টাকার 20% নগদে। 45,000 টাকার 20% দিলে কত টাকা আসে? 9,000 টাকা। খেয়াল করো, এখানে 45,000 টাকার 20% 9,000 টাকা। তাহলে 20% নগদে, আবার 30% কি? চেকে। চেকের টাকা কার মাধ্যমে পাইবো? ব্যাংকে। তাহলে আমরা কি লিখতে পারি? ব্যাংক হিসাব ডেবিট। কত? এই 45,000 টাকার কত পার্সেন্ট? 30%। তাহলে 45,000 টাকার 30% আসে আমাদের 13,500 টাকা। কত? 13,500 টাকা। তো বলছে অবশিষ্ট টাকা পরবর্তীতে পাওয়া যাবে, মানে এখন পাইছে না, পরবর্তীতে পাইবো। তাহলে কি হিসাব? প্রাপ্য হিসাব বা দেনাদার। প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ডেবিট। তাহলে আমরা জানি ডেবিটের সমপরিমাণ টাকা কি ক্রেডিট। তাহলে ক্রেডিটে কত আছে? 45। ডেবিটে আছে এই টাকাগুলো, এগুলো বাদ দিবা। 45,000 থেকে বাদ দিবা 9,000। তারপরে 45,000 থেকে বাদ দিবা 13,500। বাদ দিলে থাকে কত আমাদের? 22,500 টাকা। বুঝতে পারছো? এই ছিল আমাদের 7 এবং 8। 7, 8 বুঝো নাই এমন কোনো আছে? এবার দেখো আমাদের 9 নম্বরে কি লেখা আছে? বিক্রয়ের উদ্দেশ্যে কৃত যন্ত্রপাতি বিক্রয়। তাহলে আমরা জানি বিক্রয়ের উদ্দেশ্যে কোনো কিছু ক্রয় করলে তাকে কি বলে? পণ্য। তার মানে পণ্য বিক্রি করছে। কথা ক্লিয়ার? তাহলে পণ্য বিক্রি করলে যাবে দেখি, যেহেতু বিক্রির উদ্দেশ্যে ক্রয় করছিল, এটা পণ্য হয়ে গেছে। এখন যদি এটা যন্ত্রপাতি না, তাহলে যার জন্য যাবে হবে কি? ক্রয়কৃত মাল বিক্রি করছে। কি বিক্রি করছে? ক্রয়কৃত মালামাল। এটা পণ্য, পণ্য বিক্রি করছে। তাহলে বিক্রি করে কি পাইছে? নগদ টাকা। তাহলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব কি ক্রেডিট। কথা ক্লিয়ার? তাহলে আমাদের 9 নাম্বারের জন্য যাবে হচ্ছে নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। কত টাকা? 30,000 টাকা। ডেবিটে যত, ক্রেডিটও কি তত। এবার দেখো, এই লেনদেনটা যদি শুধু এরকম বিক্রির উদ্দেশ্যে না লেখা থাকতো, শুধু লেখা থাকতো যে যন্ত্রপাতি বিক্রয়, কি যন্ত্রপাতি বিক্রয়, এতটুকু লেখা থাকতো, তখন যাবাদা লিখতাম আমরা নগদান হিসাব ডেবিট। নগদান হিসাব ডেবিট। কি বিক্রি করছে? পণ্য বিক্রি করছে না যন্ত্রপাতি? যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। যেহেতু বিক্রির উদ্দেশ্যে ক্রয়কৃত যন্ত্রপাতি বিক্রি করছে, তখন এটা পণ্য বিক্রি হয়ে গেছে। নর্মালি পণ্য বিক্রি করলে আমরা কি লিখি? নগদান হিসাব ডেবিট, বিক্রি হিসাব ক্রেডিট। এই যন্ত্রপাতিটাও পণ্য কারবারের, এখানে নগদান হিসাব ডেবিট, বিক্রি হিসাব কি ক্রেডিট। বুঝতে পারছো? এবার দেখো লাস্ট ওয়ান, 10 নাম্বার, খুবই ইম্পর্টেন্ট একটা জাবেদা, যেটার সমন্বয় জাবেদা বলা হয়। মুনাফাবিহীন বিক্রয়। কারবারের পণ্য ক্রয় বিক্রি করে কিসের জন্য? মুনাফার উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? এটা বলছে মুনাফা ছাড়া বিক্রি করছে। তার মানে এমন হয়েছে যে তুমি পণ্য কারবারের ক্রয় করে আনছো,
তো কারবারের যত পণ্য ক্রয় করো এগুলো কিন্তু ক্রয় হিসেবে গণ্য হবে। ধরো তোমার এক বন্ধু তোমার টাকা দিয়ে দিছে যে তুমি কাপড়ের ব্যবসা করো, যে তুমি ঢাকা থেকে আসার সময় আমার জন্য একটা কাপড় নিয়ে আইসো। তো তুমি যে এই পণ্যটা ঢাকা থেকে তোমার বন্ধুর জন্য আনছো, এটা কিন্তু তোমার ক্রয়ের সাথে সংযুক্ত করে ফেলছো। কার সাথে? তোমার ক্রয়ের সাথে। তো এখন এটা তো বন্ধু টাকা দা ক্রয় করছো, এখন সে তার পণ্যটা তারে দিছো তুমি। এখন যেহেতু কারবার থেকে গেছে, এটা কি হিসাবে গেছে? বিক্রি হিসাবে। তাহলে এটার জন্য তোমার মুনাফা জড়িত ছিল না? মুনাফা জড়িত ছিল। তাহলে এটারে ক্রয় মূল্যে যত টাকা ক্রয় তত টাকা দিয়ে তাকে দেওয়া হয়েছে। অথবা আমরা এরকম করে না যে তুমি তোমার কাছের একজন মানুষ আসছে কারবারে পণ্য ক্রয় করতো, তো চিন্তা করলা যত টাকা দাম মালটা কিনছি ঠিক তত টাকাই কি বিক্রি করে দিই। তাহলে এটা কারবারে ক্রয় বিক্রি হিসেবে গণ্য না। বুঝতে পারছো? তাহলে যেহেতু কারবারে ক্রয় হিসেবে গণ্য না, বিক্রি হিসেবে কি গণ্য না, তাহলে ক্রয় বিক্রি হইতে হলে তার সাথে মুনাফা জড়িত থাকবে। বিক্রি হইতে হলে কি থাকবে? তার সাথে মুনাফা জড়িত থাকবে। যেহেতু মুনাফা জড়িত না, এটা বলে মুনাফাবিহীন বিক্রয়। তাহলে এটা কারবারের বিক্রি হিসেবে গণ্য না, ক্রয় হিসেবে গণ্য হবে না। তখন এর জন্য জাবেদা হবে বিক্রয় বাতিল করলে। যেহেতু কারবারের বিক্রয় না, এই বিক্রয়টা কি করে দিতে হবে? আমাদের বাতিল করে দিতে হবে। তাহলে বিক্রয় নরমালি ক্রেডিট, বাতিল করলে বিক্রি কি ডেবিট। যখন ক্রয় করছিলা তখন লিখছিলা ক্রয় ডেবিট। ধরো বন্ধুরে তুমি দিয়া দিবা এটা, তুমি যখন মালটা ক্রয় কিনে আনছো, তো এটা ক্রয়ের সাথে একবারে ক্যাশ মেমো করে আনছিলা যে এত টাকার পণ্য ক্রয় করছো। এর মধ্যে তোমার দোকানের মাল ছিল মনে করো 1,00,000 টাকার, বন্ধুর ছিল 1,000 টাকা। 1,01,000 টাকা আনছো, এখন আবার বন্ধুরে দিয়ে দিছো 1,000। তাহলে এটার সাথে কি তোমার পণ্য ছিল না, এটা মুনাফাবিহীন ছিল। যত টাকার কিনা তত টাকায় কি দেওয়া। এই কারণে এটা কারবারের বিক্রি হিসেবে গণ্য হবে না, ক্রয় হিসাবে কি গণ্য হবে না। তাহলে বিক্রি থেকে বাদ, ক্রয় থেকেও কি বাদ। তাহলে বিক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব কি ক্রেডিট। এটার জন্য এটাকে সমন্বয় জাবেদা বলে। সমন্বয় অধ্যায় আছে, তখন ওইখানে যায় এই এন্ট্রিটা আমরা বিস্তারিত আরো আলোচনা করব। তো তোমরা এই বিক্রয় সংক্রান্ত আজকে যে 10টা জাবেদা আমরা ক্লাস নিছি, পড়াইছি, এই 10টা জাবেদা ভালো করে দেখবা। দেখার পরে বইয়ের যত বিক্রয় সংক্রান্ত জাবেদা আছে সবগুলা বিক্রয় সংক্রান্ত জাবেদা করবা। আশা করি পরীক্ষায় যেভাবে আসুক বিক্রয় সংক্রান্ত জাবেদা তোমরা উত্তর দিতে পারবা। তো আজকের মতো আমাদের ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।